আজ থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুরের কাহারোলে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আতঙ্কিত হয়ে জ্বালানি তেল কেনা এখনো কমেনি। জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ডিজেল ও 25,000 টন পেট্রোল কিনছে সরকার। মেরিন ফুয়েল সংকটে বন্ধের উপক্রম বিদেশি জাহাজে বাংকারিং। নৌপথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। এবার নেটোর উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ইরান যুদ্ধে মিত্ররা সাহায্য না করলে অপেক্ষা করছে খারাপ সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে ৪৫ বছর পর আজ থেকে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুরো খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে ৫৪ জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোলের বলরামপুর গ্রামের সাহাপাড়া খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচি উদ্বোধন করবেন। এতে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এই কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মাটির উপরের পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। দিনাজপুরে আজ খাল খনন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, খাল খনন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, গৌরী যেটি বলছিলেন যে আসলে আজকে দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের শাহপাড়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30টায় এই খাল খনন পুনর্খনন শুরু। এই খালটা আসলে পুনর্খনন করা হচ্ছে। এই খালের খননের মধ্য দিয়ে আসে এই এলাকার প্রায় 1200 হেক্টর জমি সেচ সুবিধা পাবে এবং 12 কিলোমিটার এই খাল থেকে কৃষক, এই এলাকার কৃষক ব্যাপক সুবিধা পাবে। আমি যদি বলি, আজকে যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এখানে এখন চলছে পুরো দমে, প্রায় প্রস্তুতি প্রায় শেষ, এখন স্টেজও প্রায় কাজ শেষ। আশেপাশের মানুষ, এখানে উৎসুক মানুষ যারা উৎসাহ নিয়ে অপেক্ষা করছে, তাদের এই খাল খননের মধ্য দিয়ে তাদের এই এলাকার কৃষির যে ক্ষেত্র সেটি পরিবর্তন ঘটবে, ফসলের উৎপাদন বাড়বে, সেই আশায় আসলে কৃষক এখানে অপেক্ষা করছে যে কখন খালটি উদ্বোধন করবে। এখানে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলা চলে। আমি একটু কৃষকের সাথে একটু কথা বলি যদি, যে আপনার এখানে যে খালটা আজকে যে উদ্বোধন হচ্ছে কর্মসূচি, এই এলাকায় খাল খননের কর্মসূচি, আসলে আপনাদের প্রাপ্তিটা কি? আমাদের প্রাপ্তি অনেক উপকার হবে। আমাদের সাধারণত এখানে বন্যার সময় এই যেগুলো হচ্ছে নিচু জমি, এগুলো প্লাবিত হয়ে যেত। এখন খান করার জন্য পানিটা তাড়াতাড়ি নেমে যাবে, প্লাস এখানে অনেক কর্মসংস্থান হবে। অনেক শিক্ষিত আছে যারা বেকারত্ব করে, তারা একটা উদ্যোক্তা গ্রহণ করতে পারবে, তারা হাঁসের খামার করতে পারবে। একটা এখানে দেখা যাচ্ছে পাহাড়িতে অনেক পেঁপে গাছ, এয়ার গাছ, অনেক কিছুই করতে হবে। এটার জন্য আমাদের এলাকার জন্য অনেক একটা সুবিধা গ্রহণ করবে। আপনি একটু আপনার সাথে একটু বলি যে এই আপনার আসলে এটার উপর দিয়ে আপনার কি পাচ্ছেন, আপনার সুবিধাটা? আমরা এখান দিয়ে একটা জিনিস পাবো কি, আমাদের ডাঁড়াটাতে আমাদের পানি থাকবে, আমরা কৃষি কাজ করি, আমাদের মানে জমিতে আমরা পানিটা ঠিক মতন দিতে পারবো আর কি, এটাই। হ্যাঁ, যেমনটি বলছিলেন, কৃষকরা বলছেন এই এলাকার এই খালটা পুনর্খননের মধ্যে দিয়ে তাদের এই যে ফসলের যে মাঠ, সেই মাঠে আবার ফসল ভরে উঠবে। আমি যদি একটু বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু দেশের স্বনির্ভরতা ফিরেছিল, খাদ্য স্বয়ংসম্পন্নতা ফিরে আসে। আমরা আশা করছি যে তারই সূত্র ধরে তার সন্তান তারেক রহমান আজকে খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে আবার বাংলাদেশের সেই চিত্র পরিবর্তন ঘটবে এবং দেশ স্বয়ংসম্পূর্ণ রূপে খাদ্যে, সেই প্রত্যাশাই সকল করছে। এই ছিল গৌরী আমার কাছে সর্বশেষ সংবাদ। মোর্শেদ, ধন্যবাদ আপনাকে। মেরিন ফুয়েল সংকটের কারণে বন্ধের উপক্রম হয়েছে বিদেশি জাহাজে বাংকারিং। এমন পরিস্থিতিতে নো বাংকারিং পোর্ট ঘোষণা করা হলে আন্তর্জাতিক পর্যায়ে মান ক্ষুণ্ণ হবে চট্টগ্রাম বন্দরের। মেরিন ফুয়েল ও ডিজেলের তীব্র সংকট নৌপথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা।
বিশ্বের আন্তর্জাতিক বন্দরগুলোতে জাহাজে রিফুয়েলিংয়ের সুবিধাকে বলা হয় বাংকারিং। আন্তর্জাতিক রুটে চলাচলরত মাদার ভেসেলগুলো বিশেষায়িত জ্বালানি 0.5 সালফার মেরিন ফুয়েল ব্যবহার করে। যুদ্ধের কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে মেরিন ফুয়েলের দাম বাড়তে শুরু করে। বাংলাদেশের চেয়ে আন্তর্জাতিক বাজারে এখন এ তেলের দাম বেশি। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বিশেষায়িত এই তেল সংগ্রহ করে বিদেশি জাহাজে সরবরাহ করে 16টি প্রতিষ্ঠান। কিন্তু গত কয়েকদিন ধরে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠানগুলো থেকে চাহিদাপত্র দেওয়ার পরও পর্যাপ্ত 0.5 সালফার মেরিন ফুয়েল পাচ্ছে না ডিলাররা। যদি আমরা এইভাবে সাপ্লাই না পাই আর যদি আমরা এই সরবরাহ বিদেশি জাহাজগুলোকে না করতে পারি, তাহলে বিদেশি এই জাহাজগুলো সরবরাহ না পেলে পরে আমাদের চট্টগ্রাম পোর্টকে নো বাংকারিং পোর্টও ঘোষণা করতে পারে। তাতে আমাদের আমদানি শুল্ক বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে। এদিকে চাহিদা মতো ডিজেল সরবরাহ না করায় অভ্যন্তরীণ পণ্য পরিবহনও পড়েছে ঝুঁকির মধ্যে। পণ্য যদি যথাসময়ে যদি না পৌঁছায় তাহলে পণ্যটা আনলোড হবে না। পণ্য আনলোড না হলে তারা অটোমেটিকলি বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে। আর বন্ধের পরে, ঈদের বন্ধের পরে মার্কেটে একটা শর্ট থাকবে, মার্কেটে একটা ঘাটতি থাকবে। বাংলাদেশে প্রতি মাসে মেরিন ফুয়েলের চাহিদা রয়েছে 2.5 থেকে 3,000 টন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ে ঘরমুখ মানুষের চাপ। তবে নারীর টানে বাড়ি ফেরা মানুষকে দুর্ভোগ পোহাতে হয় রাস্তায় রাস্তায়। উন্নয়ন কাজ, অবৈধ যানবাহন, টোল প্লাজায় ধীরগতি ও সড়ক দখলের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে রয়েছে যানজটের সংখ্যা। যদিও প্রশাসন বলছে সমন্বিত ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোন নজরদারির মাধ্যমে চলছে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখার চেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কে চিত্র এটি। কাশপুর থেকে বান্টিবাজার পর্যন্ত সড়কটি 6 লেনের সম্প্রসারণের কাজ চলায় শুরু হয়েছে রাস্তা। তাতে সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কয়েকটি জেলায় এবার ঈদযাত্রায় বেড়ে যেতে পারে ভোগান্তি। আর এই রাস্তা পুরোটাই জাম, ঈদ উদ নেই, সবসময় জাম। রূপসী বাড়িতে আর 2 ঘন্টা লাগবো। ঈদ আসলে যে কি অবস্থা হইব। বরপা থেকে বিশ্ব রোড পর্যন্ত টোটালি রাস্তা ব্লক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার চলায় এবারও আছে যানজটের শঙ্কা। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় 3টি গুরুত্বপূর্ণ সড়কের মিলনস্থল হওয়ায় সংকুচিত রাস্তায় গাড়ির বাড়তি চাপে দেখা দিতে পারে যানজট। নাটোরের প্রবেশের আগে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক এবারও হতে পারে দুর্ভোগের কারণ। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে, দুর্ঘটনা বেশি ঘটে। বনপাড়া থেকে নাটোর পর্যন্ত, দত্তপাড়া পর্যন্ত খুব অ্যাক্সিডেন্ট হয়, মানুষ চলাচলা করতে পারে না। ওভার স্পিড এবং ফিটনেসবিহীন গাড়ি, লক্কর গাড়ি, 3 হুইলারের গাড়ি, এগুলো আমরা প্রসিকিউশনের আওতায় আনতেছি এবং ঈদে যেন কোনো জায়গায় যানজট সৃষ্টি না হয়, আমরা বিভিন্ন পয়েন্টে যেখানে যানজট হতে পারে সেই ধরনের জায়গাতে আমরা পিকেট ডিউটি রাখছি। বৃহত্তর ময়মনসিংহে যাত্রীদের জন্য এবার ভোগান্তির কারণ হতে পারে মহাসড়কে 3 চাকার যান। সাভার ও নবীনগরের যানজট ভোগান্তিতে ফেলতে পারে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহারকারীদের। দক্ষিণের বাসিন্দাদের জন্য এবারও ঈদযাত্রা সুখকর হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজায় কিছুটা গাড়ির জটের শঙ্কা আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় এখনো চলছে সড়ক উন্নয়নের কাজ। যানবাহনের ধীরগতির আশঙ্কা করা হচ্ছে এসব এলাকায়। এই সড়কে কুমিল্লার 5টি পয়েন্ট হতে পারে ভোগান্তির বড় কারণ। তবে স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ কমাতে তৎপর তারা। পাশাপাশি ঢাকা থেকে বের হওয়ার পথেও কয়েকটি স্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। হকাররা ফুটপাতটি দখল করে একই সাথে মেইন রাস্তার কিছু অংশ দখল করেছে। তো সেটি আমরা অভিযান চালাবো অচিরেই, ঈদের আগে এই রাস্তাটি আমরা ক্লিয়ার করে দিব। আমরা আশা করছি ঈদের সময় নির্বিঘ্নে সবাই যাতায়াত করতে পারবেন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ যাত্রার তৃতীয় দিন আজ রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। এ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, আর তো কয়েকদিন বাকি ঈদের, ট্রেনে চাপ কেমন দেখছেন এবং ছোট ছোট শিশুরা যারা দাদা এবং নানা বাড়িতে ঈদ করতে যাচ্ছেন তারা কি বলছে, কেমন উচ্ছ্বসিত তারা, সব মিলে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করি, যেটি দেখলাম যে ঈদের যেই আনন্দ উপভোগ করার জন্য রাজধানী ঢাকার যেসব মানুষ রয়েছেন তারা
তাদের যে গ্রামের বাড়ি তার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আপনি যেটি বলেছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেসব পরিবার এখনই বাড়ির দিকে ছুটছেন, এরকম পরিবারের সংখ্যা এখন কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে। কারণ রাজধানীতে যারা বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন, তারা ঈদের সামনে অর্থাৎ ঈদের একদিন আগে বা 2 দিন আগে যেই চাপটা হয় সেই চাপটাকে এড়ানোর জন্যই তারা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে আগে ভাগে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে সেই সময়টাতে তাদেরকে ভোগান্তি পোহাতে না হয়। আমরা দেখেছি যে এখানে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা আগে ভাগেই চলে যাচ্ছেন এবং মূলত ঈদকে সামনে করে যেই সমস্যাগুলো দেখা যায় বাস স্টেশন, বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনে, সেই ক্ষেত্রে ট্রেন স্টেশনে অভিযোগের ক্ষেত্রে অনেকটা টিকিট কালোবাজারি বা টিকিটের ক্ষেত্রে অনেকটা ভোগান্তি পোহাতে হয়, সেটি কিন্তু এবার একেবারেই এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে যদি কমলাপুর রেলওয়ে স্টেশনের কথা বলি, যে এখানে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের বিশেষ করে র্যাব এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেটি আমরা দেখেছি। আমরা এখন পর্যন্ত দেখলাম যে ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের একটি বিষয় থাকে কমলাপুর রেল স্টেশনে, যে ঈদের সময়কে কেন্দ্র করে ট্রেনের শিডিউল অনেকটা দেরিতে আসে, ছেড়ে যায়, এরকম হয়। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট সময়ে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এমনটি আমরা দেখেছি। আমরা কিছুক্ষণ কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকবো। আমরা সময় সময় সেটিও জানাতে পারবো যে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় আছে কিনা। আমরা ট্রেনের যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তার রুমে গিয়েছিলাম, তাকে আমরা পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে পাবো। এবং এখানে যেই টিকিটের যে বিষয়গুলো থাকে সেটির ক্ষেত্রেও কোনো ধরনের বিপর্যয় হচ্ছে কিনা বা যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা তার থেকে আমরা সেটি জানতে পারবো। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কৌরি, বাবুন, ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় সারা দেশে পড়েছে ধুম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে থাকছে উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর বিক্রেতারা বলছেন ক্রেতার কথা বিবেচনায় রেখেই পণ্য বিক্রি করছেন তারা। কেনাকাটা নির্বিঘ্ন করতে তৎপর স্থানীয় প্রশাসন। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। শেষ সময়ে এখন সরগরম ঈদ বাজার। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর সাতক্ষীরার বিপণী বিতান ও ফুটপাতের বাজার। সামর্থ্য অনুযায়ী কিনছেন পছন্দের পণ্য। ক্রেতারা দাম বেশি নেয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন মান অনুযায়ী পণ্যের দাম নেয়ার কথা। দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে, তারপরও মার্কেট করতে হবে। কাস্টমারের মালের দাম একটু তারা মনে করছে বেশি, মাঝামাঝি আছে বলে আমি এটা মনে করি। বাগেরহাটে ঈদের কেনাবেচায় মুখর বিপণী বিতান। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। বিক্রেতারাও বসিয়েছেন বাহারি পণ্যের পসরা। স্বস্তিতে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতা, হাসি বিক্রেতার মুখেও। ঈদের মার্কেট করেছি, পরিবারের জন্য কেনাকাটা করেছি, ভালো লাগছে খুবই। আমরা খুব আনন্দের সাথে কাস্টমারের সাথে বেচাকেনা করতে পারতেছি। শেষ মুহূর্তের কেনাকাটায় উপচে পড়া ভিড় যশোরের শপিং মলগুলোতেও। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক পেতে ক্রেতারা যাচ্ছেন দোকানে দোকানে। তবে দাম বেশি হওয়ায় হতাশ অনেকে। এখানে কালেকশনগুলো অনেক সুন্দর, আমার একটা ড্রেস পছন্দ হয়েছে। রিজনেবল প্রাইস আছে, দারাদারি করে নিচ্ছে। আমার মেয়ের একটা ড্রেস পছন্দ হয়েছে, আমরা ওটা নেওয়ার জন্য চেষ্টা করছি। বেচাকেনার অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমরা ভালো সাড়া পাচ্ছি। সীমান্ত উপজেলার টেকনাফে ক্রেতাদের পদচারণায় মুখর প্রতিটি বিপণী বিতান। চোখ ধাঁধানো আলোকসজ্জায় দেশি বিদেশি বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। দরদামে মিললে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পণ্য। বাহিরে ইন্ডিয়ান কাপড় আছে, বাংলাদেশি কাপড় আছে, দাম তেমন বেশি না। আমরা কাস্টমারের যেভাবে চাহিদা আছে সেভাবে চাহিদা দেওয়ার চেষ্টা করতেছি। ঈদ ঘিরে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় মাঠে কাজ করছে পুলিশ ও প্রশাসন। যেসব জায়গায় মানুষ প্রচুর কেনাকাটার ভিড় করছে সেখানে আমরা ইউনিফর্ম পুলিশ রেখেছি, তারপর ডিএসবি রাখছি এবং এখানে ডিবি টিমও আছে 2 শিফটে, যেন কোনো ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা না ঘটে আমরা তৎপর আছি। পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসনের মনিটরিং টিম। ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থার মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও অন্যান্য শহরের বাংলাদেশি দোকানগুলোতে জমজমাট ঈদের বাজার। দেশটির বিভিন্ন স্থানে গড়ে ওঠা কাপড়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে নতুন নতুন পোশাকের সমাহার। দেশীয় পোশাক, সেমাই এবং রেমিটেন্সের ওপর ক্যাশব্যাক অফারও চালু হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারের ঈদও আনন্দমুখর হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যেও আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা শুরু করেছেন ঈদের প্রস্তুতি। এরই মধ্যে ক্রেতাদের উপস্থিতিতে জমে উঠছে ঈদের বাজার। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবি, শারজাহ সহ বিভিন্ন প্রদেশে গড়ে ওঠা বাংলাদেশি দোকানগুলোতে চাহিদা অনুযায়ী বাহারি পোশাকের সমাহার দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে আনা হয়েছে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের রকমারি পোশাক। বছর অন্যান্য বছর তুলনায় স্পেশাল কিছু পাঞ্জাবির আয়োজন করছি, অনেক পাঞ্জাবির সমাহার, যেগুলো কাস্টমার ইনশাল্লাহ আসলে দেখলে পছন্দ করতে হবে। দুবাইয়ের একাধিক দোকানে দেখা গেছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের, যারা গৃহিণী হিসেবে স্বামীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে এসে এখন হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। তাদের প্রত্যাশা, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঈদের আগ মুহূর্তে আরও বাড়বে ক্রেতাদের ভিড়। বাংলাদেশিরা এখানে ম্যাক্সিমাম সময় আরঙের পাঞ্জাবি পছন্দ করে, হাতের কাজের পাঞ্জাবি, তারপর কিছু এমব্রয়ডারি পাঞ্জাবি, এগুলো বাংলাদেশিরা খুব পছন্দ করে। আমার বেশিরভাগই আমাদের এখানে মেয়ে কাস্টমার, তো মেয়েদের চাহিদাই হচ্ছে ইন্ডিয়ান, তো এই কালেকশনগুলো আমি বেশি উঠেছি। দুবাই ও অন্যান্য শহরের বাংলাদেশি দোকানগুলোতে দেখা যায় দেশি পাঞ্জাবি, থ্রি পিস, লেহেঙ্গা, শাড়ি, শার্ট, প্যান্ট, জিন্স, রকমারি, লুঙ্গি, টুপি ও রেডিমেড গার্মেন্টসের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় বিভিন্ন ডিজাইনের পোশাকও। আরবিদের জন্য হচ্ছে জেলাবিয়া মুখাওয়ার, এটা এখানের চাপ বেশি, যেহেতু আরবিদের এটা ট্রেডিশনাল ড্রেস। ঈদ উপলক্ষে মাশাআল্লাহ অনেক কাজের এই চাপটা থাকে আমাদের। সাধারণ ক্রেতা থেকে শুরু করে এলিট শ্রেণী ক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা দামের পোশাক। সকল প্রকার কাস্টমারই আসে, বেশিরভাগ আমাদের এখানে আপনার পাকিস্তানি ড্রেসগুলোর জন্য আসে, বাংলাদেশি পাঞ্জাবির জন্য কাস্টমার বেশি আসছে। শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন দেশের নাগরিকদের চাহিদা অনুযায়ীও পোশাক তৈরি করে দিচ্ছেন বাংলাদেশি টেইলাররা। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটক শূন্য, অলস সময় পার করছেন এই শিল্পে জড়িতরা। তবে রমজান শেষে ঈদের লম্বা ছুটিতে আবারও পর্যটকের প্রত্যাশা ব্যবসায়ীদের। মেঘ পাহাড়, লেক, ঝর্ণার মিতালি দেখা যায় রাঙামাটিতে। সারা বছরই কম বেশি পর্যটকের পদচারণায় মুখরিত থাকে পুরো জেলা। তবে রমজানের কারণে নেই সেই চিরচেনা রূপ। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুটির চারদিকে শুনশান নীরবতা। পর্যটকের অভাবে ঘাটে অলস পড়ে আছে নৌকা। কেবল ঝুলন্ত সেতু নয়, পলওয়েল, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ জেলার জনপ্রিয় সব জায়গাগুলো পুরো রমজান জুড়েই একই চিত্র। পর্যটকের অভাবে শহরের প্রায় সব হোটেল খালি। লম্বা সময় ব্যবসা করতে না পারায় ক্ষতির কথা জানান হোটেল ব্যবসায়ী ও বোট মালিকরা। এখন টুরিস্ট কম, তো এর মধ্যে আমাদের টুরিস্ট বোটগুলো ভাড়া নাই। প্রশাসন এদেরকে, ড্রাইভারকে যদি, চালকদের যদি কোনো একটু যদি আমরা সহযোগিতা করা যায়, আমরা মনে হয় একটু ভালো হয় আর কি। একেবারেই আমরা অলস সময় পার করতেছি, কোনো দর্শনার্থী নাই। আমার প্রতি মাসে প্রায় লাখ টাকার কাছাকাছি আমার আসবে বিদ্যুৎ বিল, ওই বিদ্যুৎ বিল পর্যন্ত আমার উঠবে না, স্টাফের স্যালারি তো বাদই। তবে ঈদের লম্বা ছুটিতে ভালো ব্যবসার প্রত্যাশা পর্যটন কর্পোরেশনের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের পর্যটন হলিডে কমপ্লেক্সে প্রায় 80% আবাসিক কক্ষ বুকিং হয়ে গেছে। তবে আশা রাখি এই বছরে মানে একক সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। প্রতি বছর 5 লাখেরও বেশি পর্যটক রাঙামাটি ভ্রমণ করেন। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ইরান ইস্যুতে এবার নেটোর ওপর ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে নেটোর ভবিষ্যৎ খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, যারা হরমুজ প্রণালীর সুবিধাভোগী, এই সমুদ্রপথ চালু রাখতে সেই দেশগুলো সহায়তা করা প্রয়োজন। ইউরোপ আর চীন আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর তেলের উপর অনেক বেশি নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালীর সুবিধাভোগী দেশগুলো যদি যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ায়, তাহলে তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। এতে চীন এবং যুক্তরাজ্য নেতিবাচক মনোভাব দেখায়। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক খবর প্রকাশ করলে সংবাদ মাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার অর্থনীতি দুর্বল করতে নতুন কৌশল নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী ভারতকে রাশিয়ার তেলের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ আছে। এদেশের ভারী ধরনের তেল ভারতের রিফাইনারির জন্য বেশ উপযোগী। তাই যুক্তরাষ্ট্র চায় ভারত রাশিয়ার বদলে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় করুক। এর লক্ষ্য রাশিয়ার তেল বিক্রি কমিয়ে যুদ্ধের অর্থ যোগান দুর্বল করা। কিন্তু বড় সমস্যা হলো ভেনিজুয়েলার তেল উৎপাদন এখনও খুব কম। বর্তমানে দেশটি প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। এর বড় অংশই রপ্তানি হয় চায়নায়। অন্যদিকে ভারত প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল আমদানি করে রাশিয়া থেকে। তাই ভেনিজুয়েলার পক্ষে এখনই সেই চাহিদা পূরণ করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলার তেল শিল্প দীর্ঘদিন বিনিয়োগের অভাবে দুর্বল হয়ে পড়েছে। 1990-এর দশকে দেশটি দিনে 30 লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করত, কিন্তু অবকাঠামো ভেঙে পড়ায় উৎপাদন অনেক কমে গেছে। এটি আবার বাড়াতে বড় বিনিয়োগ ও অনেক সময় লাগবে। এটি অবশ্যই সঠিক পদক্ষেপ, তবে উৎপাদন বাড়াতে বড় বিনিয়োগ এবং সময় লাগবে। আরেকটি বড় বাধা ভারতের জন্য রাশিয়ার তেল ছেড়ে দেওয়া। কারণ রাশিয়ার তেল আন্তর্জাতিক বাজারে অনেক কম দামে বিক্রি হয়। তাই ভারত দ্রুত রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে এমনটা মনে করছেন না বিশ্লেষকরা। তবুও বিশ্লেষকদের মতে ভারত ধীরে ধীরে রাশিয়ার তেল কম কিনলে মস্কোর অর্থনীতিতে চাপ বাড়তে পারে। এতে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার জন্য আরও কঠিন হতে পারে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।